ভৌতিক ঘটনা। এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 4 নম্বর এপিসোডে। আমি শোভনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন, আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকের এই এপিসোডে আপনারা শুনছেন একটি ভয়ঙ্কর মানুষ খেকো পিশাচের গল্প। যিনি আমাদের এই গল্পটি পাঠিয়েছেন তিনি হলদিয়ায় বসবাস করেন। তিনি তার পরিচয় গোপন রাখতে চান, তাই তার পরিচয় আমরা গোপন রেখে আমরা আজকে সেরা ঘটনাটি শুরু করলাম। ঘুমটা একটা বীভৎস অনুভূতিতে ভেঙে গেল। বুঝে উঠতে পারলাম না, মনে হচ্ছে আমার মুখের চামড়ার সঙ্গে যেন অন্য একটা চামড়া আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, প্রবেশ করতে চাইছে শরীরের ভেতরে। আমি ঠিক যেন ঘুমের মধ্যে ছিলাম না, হয়তো অজ্ঞান হয়েছিলাম। মাথার পিছন দিকটায় অদ্ভুত একটা যন্ত্রণা অনুভব করলাম। একটা যান্ত্রিক কিছুর শব্দ আসছে কানে। পিপ পিপ শব্দটা হয়েই চলেছে ক্রমাগত। ইন্দ্রিয়গুলো যত স্বাভাবিক অবস্থায় যেতে লাগলো, তত অসহনীয় হতে লাগলো যন্ত্রণাটা। আর যন্ত্রণা যত বাড়তে লাগলো, আমার মনে পড়তে লাগলো আমি এখন পড়ে আছি আমাদের স্পেসশিপের ঠান্ডা মেঝেতে। মুখের মধ্যে একটা স্বাদ পেয়ে গাটা গুলিয়ে উঠল। স্বাদটা জমে থাকা রক্ত মিশ্রিত স্বাদ। শরীরের ভিতরটা কেমন যেন করে উঠল। শরীরটা কি ভিতর থেকে নড়ে উঠল? না না, ও কিছু না। কিন্তু এত বড় স্পেসশিপে তো আমি একা না। একা একা নিশ্চয়ই আমি এখানে আসিনি। তাহলে আমার দলের বাকি সদস্যরা কোথায়? আমাদের শিপটা মহাশূন্যে কোথায় ভেসে চলেছে? মনে প্রশ্ন অনেক থাকলেও জবাব আমার কাছে নেই। শিপের বাইরে মহাশূন্যের মিশমিশে অন্ধকারটা দেখে বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। মহাশূন্যের কোন অজানা প্রান্তে আমি এখন রয়েছি সেটা বুঝে উঠতে পারছি না। শুধু একটা অজানা আতঙ্ক আমায় চেপে ধরছে। এই অজানা অচেনা মহাশূন্যের কোণে আমি একা, সম্পূর্ণ একা। শুধু শিপের কন্ট্রোল প্যানেলের দিক থেকে ক্রমাগত একটা বিপ বিপ শব্দ ভেসে আসছে। মহাশূন্যের এই নীরবতার একটা অপার্থিব শব্দ যেন আমার সারা শরীরকে অবশ করে দিচ্ছে। মাথার উপর তখনও একটা আলো বারবার জ্বলে ওঠার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে। শরীরটাকে অনেক কষ্টে তুললাম। মাথার উপর টিমটিমে করে জ্বলতে থাকা আলোর প্রভাবেই স্পেসশিপের ভেতরটা দেখতে পাচ্ছি। তারপর ওই বিপ বিপ শব্দটার খোঁজে কন্ট্রোল প্যানেলের দিকে চলে গেলাম। যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। ইঞ্জিন ফেল করেছে শিপের, এবং বিপ বিপ শব্দটা তার ওয়ার্নিং সিগন্যাল। একটা দীর্ঘশ্বাস ফেলে ইঞ্জিনটাকে ঠিক করার চেষ্টা করলাম। না, ঠিক করতে পারলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম, টিমের বাকিরা কোথায়? ফিরবই বা কী করে এখান থেকে? এই অজানা অচেনা ভয়াবহ প্রান্তে বেঁচে থাকবো বা কী করে? সঙ্গে করে খুব বেশি খাবার বা জল আনা হয়নি, তাই আমার অতি দ্রুত এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। অতি দ্রুত একটা টর্চ নিলাম রাস্তা খোঁজার উদ্দেশ্যে। হঠাৎ আমার কান খাড়া হয়ে গেল। খুব ক্ষীণ একটা শব্দ কানে আসছে। শুনে মনে হচ্ছে শিপের অপর প্রান্তে বসে কেউ যেন কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শব্দের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে, আর এবারেই আমার প্রথম খটকা লাগলো যখন স্পষ্ট শুনতে পেলাম একটা হাড় চেবানোর শব্দ। আমার সারা শরীরে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। এই শিপে হাড় চেবানোর শব্দ আসবে কেন? টর্চ আলো নিভিয়ে দম বন্ধ করে সেই শব্দের উৎসের দিকে এগিয়ে যেতে লাগলাম। বাইরের মহাশূন্যের অন্ধকার যেন আরও ঘন হয়ে আসছে। লম্বা প্যাসেজের কোণে জমে থাকা অন্ধকারের মধ্যে মিশে গেলাম। হাড় চিবিয়ে খাওয়ার শব্দটা তীব্রতর হতে লাগলো। প্যাসেজের অন্য প্রান্তের শেষের দিক থেকেই এই শব্দটা আসছে, আর সেই রাস্তাতেই পড়বে আমাদের শিপের নিচের তলায় যাওয়ার রাস্তা।
এই প্রথম আমি টর্চের আলো জ্বালিয়ে ফেললাম প্যাসেজের সেই শেষ প্রান্তে। দেখলাম সেখানে একটা মানুষ আমার দিকে পেছন করে বসে আছে। লোকটাকে দেখে আমার স্পন্দন যেন স্তব্ধ হওয়ার জোগাড় হলো, কেননা লোকটা শুধু বসে নেই, কেঁপে কেঁপে উঠছে, আর তার চারপাশে তরল রক্ত ছড়িয়ে রয়েছে। রক্তের উপরে একটা হাত নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। লোকটা মাথাটা মাঝে মধ্যে এমনভাবে নড়ে উঠছে, দেখে মনে হচ্ছে যেন সেই হাড় মাংস সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি বীভৎস ব্যাপার! অদ্ভুত ব্যাপার। আলো পড়ার সাথেও সে বুঝতে পারল না তার পিছনে একজন দাঁড়িয়ে আছে। সে ব্যস্ত হয়ে রইল তার অসীম পৈশাচিক ক্ষুধা নিবারণের জন্য। লোকটার পরনে আমার মতোই সাদা রঙের জামা। তবে কি এটা চেতন বা রিচার্ডের কাজ? কিন্তু হাতটা কার? এইটা মেয়ের হাত বলেই তো মনে হচ্ছে। সারা নাকি? এমন এক পরিস্থিতিতে আমাদের শিপ কীভাবে পৌঁছালো আমি কিছু বুঝতে পারছি না। আর এই লোকটাই বা কে? কীভাবে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো শিপে, যে আমার টিমের সদস্যরা নরখাদক হয়ে উঠেছে? যতদূর মনে পড়ছে, আমরা ট্রান্সপোর্টারের মধ্যে থেকে একজন জীবিত ব্যক্তিকে আমাদের শিপে নিয়ে এসেছিলাম। তার শরীরে অদ্ভুত এক রোগ দেখা গিয়েছিল, যে কারণে তাকে রাখা হয়েছিল শিপের কোয়ারেন্টাইন রুমে। তার যে কী অবস্থা সেটা ভাবার সময় হয়নি আমার। আমাদের মনে হয়েছিল এই লোকটি ট্রান্সপোর্টারের অন্যান্য মানুষদের মৃত্যুর কারণ, এবং আমার মনে বিশ্বাস জন্মালো যে ওই লোকটাই কোনোভাবে আমাদের শিপের ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ঠিক করলাম লোকটাকে পাশ কাটিয়ে কোয়ারেন্টাইন রুমের দিকে যাব। সরু সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনতে পেলাম কন্ট্রোল রুমের সেই বিপ বিপ শব্দটা ক্ষীণ হয়ে আসছে। মহাশূন্যে ভাসমান এই বিশাল বড় শিপে মাঝে মধ্যে নিজেকে একা বলে মনে হয়। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছি। তারপর ধীরে ধীরে কোয়ারেন্টাইন রুমের দিকে এগোতে লাগলাম। এর মাঝে সিঁড়ির ধাপে কারো নেমে আসার শব্দ শুনতে পেলাম। বুঝতে বাকি রইল না যে কে নেমে আসছে সেই পথ ধরে। কোয়ারেন্টাইন রুমে না ঢুকে আমি হন্তদন্ত হয়ে ঢুকে পড়লাম ছোট্ট একটা চেম্বারে। দম বন্ধ করে সেখানেই অপেক্ষা করতে লাগলাম। লোকটা এবার সিঁড়ি থেকে নেমে প্যাসেজের দিকে আসছে। পায়ের সাথে যোগ হলো এক পাশবিক শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই হিংস্র লোকটা এখন এই চেম্বারের বাইরেই দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের ভিতরে একদম মিশে রয়েছি আমি। কোয়ারেন্টাইন রুমের দিকে পা বাড়ালো সেই লোকটা। এখানেই রয়েছে ট্রান্সপোর্টারের একমাত্র জীবিত ব্যক্তি। আর সময় নষ্ট করা চলবে না। চেম্বারের দরজা অতি সন্তর্পণে খুলে লোকটার পিছু নিতে শুরু করলাম। লোকটার সাথে আমার ব্যবধান 15 হাতে। পা টিপে টিপে এগোতে লাগলাম, যাতে সে বুঝতে না পারে আমি রয়েছি তার পিছনে। কিন্তু আমার যে পরিকল্পনা ছিল তা সফল হলো না। কোয়ারেন্টাইন রুমের যাওয়ার পথে দেখতে পেলাম অর্ধেক খবলে খাওয়া দুটো মৃতদেহ পড়ে রয়েছে। মাথার ঘিলু এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে, আর হাত পাগুলো এদিকে ওদিকে কেটে পড়ে রয়েছে। আকস্মিক এই দৃষ্টে প্রচণ্ড ভয়ে শরীরটা কেঁপে উঠল। না চাইতেও মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো আমার। এত নারকীয় দৃশ্য আমায় অনুভব করালো সত্যি এই স্পেসশিপে আমি সম্পূর্ণ একা। ওই দুটো মৃতদেহ চেতনা রিচার্ডের। তাহলে কি আমার সন্দেহই ঠিক যে কোয়ারেন্টাইন রুমে ওই ঘুমিয়ে থাকা লোকটাই শুধুমাত্র মানুষ নয়, সে অন্য কিছু মানুষের রূপে এক ভয়াবহ মাংসাশী? কিন্তু আমার অজান্তেই কখন লোকটা আমার দিকে ফিরেছে, আমার আর্তনাদে আমার দিকে ফিরেছে। মুখটা অস্পষ্ট, কিন্তু একটা অপ্রতিষ্ঠিত ভাব তার মনে। শিপের একমাত্র জীবিত প্রাণী আমি, আর লোকটা আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। পালানোর কোনো রাস্তা ফাঁকা নেই। মৃত্যু যখন মুখের সামনে থাকে তখন মানুষ এভাবেই জড় পদার্থের মতো হয়ে যায়। লোকটা যখন আমার সামনে এসে গেছে, খেয়ালের বসেই তখন আমার চোখটা তার বুক পকেটের দিকে গেল, এবং আমি যা দেখলাম তাতে শিউরে উঠলাম। তেমন সেই লোকটার বুক পকেটে লেখা আছে সমর্থ সেন। এই লোকটা স্বয়ং আমি। এই যে অবিশ্বাস্য! তাহলে আমি কে? আমার অস্তিত্ব কোথায়? এটা কি সত্যি না স্বপ্ন? কিন্তু স্বপ্ন তো এতটা সত্যির মতো হয় না।
হঠাৎ আমার চারিদিকে সমস্ত কিছু পরিবর্তন হতে লাগলো। আমি যেই শিপের ভিতর ছিলাম সেটাও মুছে যেতে লাগলো চারিদিক দিয়ে। আমায় ঘিরে ধরল এক গাঢ় অন্ধকার। মহাশূন্যে যেন আমি ঝুলছি। এবার যেন কোনো অদৃশ্য শক্তি আমায় নিচের দিকে টানছে। তখন আমি আর ঝুলে নেই। মহাশূন্যে কোনো এক অন্ধকারে আমি ডুবে যাচ্ছি। চিৎকার করেও কোনো লাভ হলো না। নিজের চিৎকার আমি নিজেই শুনতে পাচ্ছি। সেই অতল অন্ধকারের দিকে তাকিয়ে দেখি একটি নীলাভ গহ্বর, আর সেই গহ্বরে থাকা অজস্র প্রাণী আমাকে নিচের দিকে টানছে। সেই নীলাভ গহ্বরে আমি ধীরে ধীরে ডুবে যেতে লাগলাম। এই ছিল আমাদের আজকের গল্প, সেই ভয়ঙ্কর মানুষ খেকো পিশাচ। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।